যে তারেক রহমান গত ১৭ বছরের ভিতর দিয়ে তিনি যে অগ্নি পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। প্রথম কথা হলো যে আমরা এই যে ভাই ভালো সুন্দর করে বলছে ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে যে আমরা আসি, তার মানে ওভারওয়েলমিং একটা আস্থা আমাদের পরে মানুষের ছিল 12 তারিখ পর্যন্ত আস্থার যে কথাটা বলছেন ওটা নিয়েই আমরা পথ চলা শুরু করেছি। মানে ওটা আমরা জন্মগতভাবে আর কি, সরকারের জন্মগতভাবে, পার্টির কথা বলছি না। এখন আমি আমার নিজস্ব বক্তব্য যে পৃথিবীর মানুষ সবার একটা এন্টি এস্টাবলিশমেন্ট সেন্টিমেন্ট থাকে, কিন্তু এটা বেসিক ইনস্টিংক্ট মানুষের, যে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কিছু কথা বলতে হবে। বাংলাদেশে একটু বেশি ভাই যেটা বললেন, সেই পার্সপেক্টিভে আপনি দেখেন যে প্রথমে আসি যে একটা দেশ উন্নত হওয়ার জন্য যত কিছু এলিমেন্টসের প্রয়োজন, আমার ব্যক্তিগত ধারণা, আমার নিজস্ব লেখাপড়ায় বলছি, সবচেয়ে বড় লিডারশিপ। একটা দেশের লিডারশিপ না থাকলে আপনার ইকোনমিক্স, আপনার সোশ্যাল সেফটিনেস, আপনার এডুকেশনস, নলেজ, উইজডম যতই থাকুক, প্রকৃত লিডারশিপ না থাকে, আমার ধারণা, আমার ব্যক্তিগত অনুমান এটা, যে সেই দেশ উন্নত হতে পারে না। বাংলাদেশ এই সাফারিংসটা, লিডারশিপ ক্রাইসিস সাফারিংসটা বাংলাদেশ বিভিন্ন সময় হয়েছে। আমি যেটা মনে করি, আমাদের ভাইও সেটা আমার সাথে স্বীকার করবেন, যে তারেক রহমান গত ১৭ বছরের ভিতর দিয়ে তিনি যে অগ্নি পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, অনেক স্ট্রাগল, অনেক পরীক্ষা দিয়ে তিনি যে স্থানে উপস্থিত হয়েছেন, আমি ওনার এই উপস্থিতিকে পৃথিবীর যে বিভিন্ন এই যে আপনার এক্সাইল থেকে আবার দেশে ফিরে দেশ পরিচালনা করার মধ্যে আমি যেমন লেনিন এবং খোমেনির দুইটা উদাহরণ দিতে পারি, তাই না? একেবারে নতুন একটা তারেক রহমান, তাই না? না, আমি বলছি লেনিন একজন কমিউনিস্ট নেতা, তিনি কমিউনিস্ট বিপ্লব দেশের বাইরে থেকে ঘটিয়েছিলেন। খোমেনি ইসলামী বিপ্লব ফ্রান্স থেকে ঘটিয়েছিলেন। এরকম তারেক রহমান ১৭ বছর দেশের বাইরে থেকে এত বড় বিপ্লব, মানে অভ্যুত্থান আর বিপ্লব নিয়ে তো আমাদের আবার কথার সমস্যা আছে, কিন্তু অভ্যুত্থানে থাকাই বেটার। সকলের আস্থা অর্জন করে তিনি যে পারসিভারেন্স অ্যান্ড আপনার ডিলিজেন্স দেখাচ্ছেন, নিয়মানুবর্তিতা, অধ্যবসায়ী, এই যে ভাই বললেন অফিস আওয়ার, তার প্রোটোকল সংক্ষিপ্ত করা, মানুষকে ফ্রুগালিটির দিকে নিয়ে যাওয়া, এই যে জিনিসগুলো আমরা ধরে নিতে পারি যে লিডারের প্রতি জনগণের একটা আস্থা রয়েছে। এখন লিডারের যে দল, লিডারের যে ক্রাফট, স্টেট ক্রাফট, অর্থাৎ মন্ত্রিসভা, দল, আমাদের এই কার্যকলাপের প্রতি মানুষের আস্থা বেড়েছে কিনা। প্রথমে স্বীকার করতে, আগে আস্থা ছিল না বিধায় এখন বাড়ছে কি কমছে, এটা আপনি বেঞ্চমার্কটা কি, বেঞ্চমার্ক কিন্তু আপনাকে বলছেন না যে কার সাপেক্ষে আমি বাড়ছি বা কার সাপেক্ষে আমি কমছি, বেঞ্চমার্কটা কি। 12 ফেব্রুয়ারি ধরে যদি আমরা আগাই, 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে দেখেন, আমরা নির্বাচনের যতগুলো কমিটমেন্ট করেছিলাম কমিটমেন্টগুলো রাখছি। আর আপনার অভ্যুত্থানের যে চেতনা, যেমন জুলাই সনদ, মানুষ বলে দেখি যে বিএনপি দেখি জুলাই সনদ মানছে না। আমি গতকালকে ৭১ টেলিভিশনে একজনকে বললাম যে ভাই, একটা বিএনপি জুলাই সনদ মানেনি এমন একটা অনুচ্ছেদ আমাকে দেখান। ৮৪টা অনুচ্ছেদ আছে, বরং আমাদের বিরোধী দল জামাত আপনার অ্যাটলিস্ট 3টা অনুচ্ছেদ তো আউটরাইট একদম রিজেক্ট করে দিল। যেমন দেখেন, জুলাই সনদ স্বাক্ষর ওনারা করতে চাননি, আমরাই প্রথম করলাম, উই আর দ্য পায়োনিয়ার টু সাইন দ্য জুলাই চার্টার। জামাত করতে চাইল না, পরে করলো। তাহলে আপনার জুলাই সনদের প্রতি কর্ডিনেলিটি কই? অথচ নিউজ মেসেজ যাচ্ছে যে আমরা নাকি জুলাই সনদ মানতে চাই না। জুলাই সনদের অনুচ্ছেদে লেখা আছে, 23 অনুচ্ছেদে আপনাকে ডেপুটি স্পিকার নিতে হবে বিরোধী দলকে, মানে নিলেন না। তাহলে জুলাই সনদের কর্ডিনেলিটি কই? লেখা আছে যে 5% মহিলাদেরকে, আপনার নারীদেরকে নমিনেশন দিতে হবে, একটাও দিলেন না। আমরা তো নেই মাত্র কানা ভালো 10টা দিয়েছি, আপনার কর্ডিনেলিটি কই থাকলো, তাই না? ওনাদের কোঅর্ডিনেট কোথায়? যে সংবিধান সংস্কার পরিষদে আমরা ওত নিই কেন ভাই? জুলাই সনদের কোথাও যদি লেখা দেখাতে পারেন সংবিধান সংস্কার পরিষদ, ওটা তো আদেশে আছে। সুতরাং এই যে আমাদের আপনি বলছেন আস্থা,
তো জুলাই সনদের ব্যাপারে কিন্তু আমরা আপনার ব্যাকরণগতভাবে বলেন, পদ্ধতিগতভাবে আমরা কিন্তু রাইট পজিশনে আছি। কিন্তু তারা তো বলছে যে 71% জনমতকে আপনারা উপেক্ষা না না না, করছেন। এটা ঠিক না। 71% জনগণ তো আমরা ক্যাম্পেইন করছি, এবং 71% অংশ কি বলছে যে রেফারেন্ডামের ফলে জুলাই সনদ বাস্তবায়ন করতে আমরা বাধ্য। আমরা এই রেফারেন্ডাম ছাড়াও আমরা উই ওয়ার কমিটেড টু এস্টাবলিশ দ্য জুলাই চার্টার। ইভেন জামাত ইসলাম, ইভেন এনসিপি, সবাই কমিটেড ছিলাম, তাই না? কিন্তু কেউ কাউকে বিশ্বাস করতো না। এই জন্য একটা নতুন ইস্যু আসলো কি, যে ঠিক আছে, পিপুলসের উইলও আমরা এখানে যোগ করলাম, তাহলে মানে উই উইল বি বাউন্ড টু ম্যাটেরিয়ালাইজ দ্য জুলাই চার্টার। তো জুলাই চার্টার আমরা মানবো, সেইভাবে চলবো। কিভাবে মানবো, কিভাবে বাস্তবায়ন করব, একটা প্রকল্প আমি দিলাম, সেই প্রকল্পটা কিভাবে বাস্তবায়ন করব সেটা লেখা আছে জুলাই চার্টারে। আদেশে আলোতে ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট, মানে আদেশ যেটা দিচ্ছে যে গণভোট, যে তুমি মানতে এই যে বাস্তবায়ন করবে, কীভাবে বাস্তবায়ন করব সেটা আপনার জুলাই চার্টারে লেখা আছে। 1 থেকে 47 পর্যন্ত আপনার ওই যে অ্যামেন্ডমেন্ট করতে হবে, বিভিন্ন ধারা উপধারা অ্যামেন্ডমেন্ট করলে 1 থেকে 47 কিন্তু পর্যন্ত বিরোধী দলের পক্ষ থেকে বলা 48 হচ্ছে, পরে যে আপনার অর্ডিন্যান্স বিরোধী জোটের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা আপনাদের 31 দফা থেকে সরে গেছেন। প্রথম দফাই হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ করবেন আপনারা, সেটি করলেন না। ভাই, সংবিধান সংস্কার পরিষদ বিএনপি করবে এমন কথা 31 দফায় নিল, হচ্ছে সংবিধান সংস্কার। সংস্কার পরিষদ কি এক জিনিস? সংস্কার পরিষদ এইটাকে মানে ইকুইভ্যালেন্ট ধরা হতে পারে গণপরিষদ বা রিরাইটিং অফ দ্য কনস্টিটিউশন, ইট মাইট বি লাইক দ্যাট, বাট আমরা বলছি সংস্কার। আর সংস্কার মানে কি? সংবিধানের সংস্কার মানে কি? রিফরমেশন অফ মেনি অ্যামেন্ডমেন্টস, সরি, এগ্রিগেশন অফ মেনি অ্যামেন্ডমেন্টস। 1 থেকে 47টা অ্যামেন্ডমেন্টস তো করতেই হবে আমাকে, তো এটা একটা সংস্কার হয়ে গেল না? একটা অ্যামেন্ডমেন্ট করলেই আমার মনে হয় সংবিধান সংস্কার, 2টা অ্যামেন্ডমেন্ট করলেও তো একটা নতুন সংবিধান হয়ে যাচ্ছে। তাহলে আমরা তো সংস্কার করছি অ্যামেন্ডমেন্টসের মাধ্যমে। আপনি কি টোটাল সংবিধানকে ছুঁড়ে ফেলে দেবেন, নাকি এটাকে রিরাইট করবেন, না বাদ দিবেন? সংবিধান যা আছে সেখানে যে সমস্ত ফ্যাসিবাদী ধারা বা আমাদের এখন প্র্যাগমেটিক না, সেসব ধারাগুলো আমরা অ্যামেন্ডস করবো। এই এগ্রিগেশন অফ অ্যামেন্ডমেন্টস ইজ কল্ড, ইন মাই সেন্স ইট ইজ রিফরমেশন। রিফরমেশন কাউন্সিলের কথা জুলাই সনদে কোথাও লেখা নেই। আপনার কাছ থেকে শুনবো, আরো আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাচ্ছি। হেলাল ভাই, বিরতির আগে আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম, আপনি বলছিলেন যে যারা বলছে আপনারা জুলাই চেতনা থেকে সরে গেছেন বা জুলাইয়ের সাথে গাদ্দারি করেছেন, তারা কি অমূলক বলছে না বুঝে বলছে? এটা হলো তারা তো সংবিধানের পলিটিক্সের একটা আপনার সিস্টেম, মেঠো বক্তৃতা, মেঠো বক্তৃতা বা রেটরিক আর কি। যাই হোক, এখন আমি মেন কথায় আছি যে আস্থা। দেখেন, আপনারা সবাই বলেছেন যে আমরা ক্ষমতা আসার পরেই একটা বিশ্ব পরিস্থিতির মধ্যে, বিশেষ করে ইরান এবং আমেরিকার যুদ্ধকে তেল যুদ্ধ বলতে পারেন। এটা আমাদের জন্য তো খুবই সমস্যা, আমাদের মতো প্রত্যেকটা দেশই এফেক্ট হচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মতো বড় রাষ্ট্র অনেক দিন এই তেলের দামটা আমরা বাড়াতে দিই। দ্যাট মিনস, আমি এইটা বলতে চাচ্ছি এই কারণে যে আমাদের নিত্য পণ্যের যে একটা হোর্ডিং করার, এবং একটা সিন্ডিকেশন, ইম্পোর্টের সিন্ডিকেশন হয়, এই সিন্ডিকেট দামগুলো নিয়ন্ত্রণ করে।